সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের অনুমতি হচ্ছে না, জেএসসি জেডিসি পরীক্ষাও। মুজিব বর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। গ্রামীণ জীবনমান উন্নয়নের অঙ্গীকার। করোনার ভুয়া রিপোর্ট, সাবরিনা সহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার সম্রাটের অবৈধ সম্পদের উৎস জানতে চায় দুদক। স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ। এবং ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশের সংবাদ। সাথে আছেন ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়াও সংবাদ আরো থাকছে। ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্রেটন ট্যারেন্টের মৃত্যু কারাদণ্ড পাবেন না প্যারোল। চীনের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাক উদ্ভাবিত করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ। সচিবালয়ে গণমাধ্যমকে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, এই কার্যক্রমে অংশ নিতে পারবেন ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। তবে কাউকে বাধ্য করা যাবে না বলেও জানান মন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্ববাসীর কাছে বহুল প্রতীক্ষিত স্বাস্থ্য উপকরণ করোনা ভ্যাকসিন। ১৫০ দেশ ও প্রতিষ্ঠান আছে উদ্ভাবনের দৌড়ে। গবেষণার উচ্চতর পর্যায়ে থার্ড ট্রায়াল থেকে এগিয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, রাশিয়া, চীন, আমেরিকা সহ ৫-৬টি দেশের সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। এই গবেষণা কার্যক্রমের তৃতীয় পর্যায়ে পরীক্ষা নিরীক্ষায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। চীনের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ হবে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের শরীরে। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের আইসিডিআরবি আছেন যারা, চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। গবেষণার সত্য অনুযায়ী প্রতিষেধকটি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় থাকবে বাংলাদেশ। প্রাথমিকভাবে ১ লাখ ইউনিট বিনামূল্যে দেবার কথা জানিয়েছে সিনোভ্যাক। আমাদের নামটা সবার উপরে থাকতে হবে। যে কয়টা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে। বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়। ১ লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এইখানের ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে। এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। তবে যে প্রতিষ্ঠানের ভ্যাকসিন আগে আসবে সেই ভ্যাকসিন পাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, কোনো প্রতিষেধকই ডিসেম্বর-জানুয়ারির আগে পাওয়ার সম্ভাবনা নেই। আর সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছতে মে-জুন পর্যন্ত গড়াতে পারে, জানান স্বাস্থ্যমন্ত্রী। এপ্রিল মে জুনের মধ্যে হয়তো কিছু বাংলাদেশ বা অন্য দেশও পেতে পারে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নিয়ে স্কুল পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ৫ম শ্রেণী থেকে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে ওই পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের ৯৭% জনগণ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। ২০২১ সালের মধ্যে বৈদ্যুতিক আলো জ্বলবে সব মানুষের ঘরে। বিদ্যুৎ বিভাগের কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহারের সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান। বলেন, গ্রামের মানুষ যেন নিজেদের অবহেলিত না ভাবে সে বিষয়টি ভাবনায় রেখেই উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিদ্যুতের আলোতে পাল্টে গেছে গ্রামীণ জনপদ। ভেদাভেদ কমেছে গ্রাম শহরের যাপিত জীবনে। দূর গ্রামে বসেই এখন শহরের সুবিধা পাচ্ছে মানুষ। বিদ্যুতের আলোয় কাজ করছি। প্রত্যয় আছে মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়িত হবে দেশ। দেশের ২৫৭ উপজেলা এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। এই ধারাবাহিকতায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ২টি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র, ৬টি সঞ্চালন লাইন এবং ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে দেশের সব মানুষ। ৯৭% জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে এই ২০২১ সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো, সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি। সারা বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছি, সেখানে যাতে শিল্পায়ন হবে, ব্যাপকভাবে কর্মসংস্থান হবে, তার জন্য আমাদের বিদ্যুৎ দরকার। তাছাড়া আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই ডিজিটাল বাংলাদেশের ব্যবহার যত বেশি বৃদ্ধি পাবে, বিদ্যুতের চাহিদাও তত বেশি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমি গ্রাহকদের কাছে অনুরোধ করব যে আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন। গ্রামের অবহেলিত মানুষের উন্নয়নই মূল লক্ষ্য। এদিকটি বিবেচনায় রেখেই চলছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়ন বা শিল্প গড়ে তোলা অথবা কৃষি খামার গড়ে তোলা বা যে কোনো কাজের জন্য বিদ্যুৎটা একান্তভাবে অপরিহার্য। সেই জন্য আমরা একটা বিশেষ আইন করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সেই সাথে সাথে সঞ্চালন বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি। শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা দেশের নয়, নিজেদের উন্নয়নে ব্যস্ত থেকেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বজনপ্রীতি, খোসামদি, তোষামদি এবং দুর্নীতিকে তারা স্থায়ী রূপ দিয়ে যায়। দেশের উন্নয়ন না করলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং কিছু লোককে তারা অর্থশালী, সম্পদশালী করে দেয়, যাদের শক্তিতে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। পরে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত থাকা উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেই কারিগর দেশ বানাইছে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকিজির সাবরিনা আরিফ ও আরিফ চৌধুরী সহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফুজ্জামান আনসারীর আদালতে আসামিদের উপস্থিতিতে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। মিনালা দিবার রিপোর্ট। করোনা পরীক্ষায় রিপোর্ট জালিয়াতির মামলায় সাবরিনা ও আরিফকে আদালতে নেওয়া হয় সাক্ষ্য গ্রহণের জন্য। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সাবরিনা সহ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করেন আদালত। প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী কামাল মিয়া জেকেজির প্রতারণার নানা দিক তুলে ধরেন। আমার ডিফেন্স নেয়া এবং আমার ডকুমেন্ট দেখা, কি আমার বিরুদ্ধে কি অভিযোগ, সেই বিষয়গুলো এবং অভিযোগের সমর্থনে কী কী ডকুমেন্ট আছে সেটা জানার আমার একটা কনস্টিটিউশনাল রাইট আছে। আমি বলেছি যে আমার ওইগুলা একটু ডকুমেন্টগুলো দেওয়া হোক, আমার দেখতে দেওয়া হোক, গো থ্রু করতে দেওয়া হোক। সেটা রিজেক্ট করেছে বিজ্ঞ আদালত। জেকেজির যে চেয়ারম্যান শামীম চৌধুরী এবং আরিফ চৌধুরী সহ অন্যান্য যারা এই মামলায় আসামি, তারা প্রত্যেকেই এই সাথে জড়িত এবং তারা সহযোগিতা করেছে। যেহেতু কোর্ট সময় কালক্ষেপণ না করে দ্রুত মামলাগুলো শেষ করতে চাই, আমরাও সেটা চেয়েছি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিকভাবে বিচার কাজ। সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না, তাই এই ধারায় আসামি শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই। সে নির্দোষ, সে ইনোসেন্ট, তাই তাকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতকে আবেদন জানায়। তার বিরুদ্ধে
অস্ত্র আইনের 19-এ ধারায় চার্জ গঠন করা হয়েছে এবং নেক্সট ডেটটা দেওয়া হয়েছে আগামী 10 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষীর জন্য এবং সিরিজ আকারে এই মামলাটা চলবে এবং আমরা দ্রুতই এই মামলা শেষ করতে চাই। ভুয়া করোনা পরীক্ষা ও সনদ প্রদানের প্রমাণের ঘটনায় গত 7 জুলাই রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র্যাব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সাবরিনা যে 2টা আইডি কার্ড ব্যবহার করছেন তার একটা 2009 আরেকটা 2016 সালে নেওয়া। এ বিষয়ে ভোটার তালিকা আইন অনুযায়ী মামলা হবে। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর পেছনে ইসির যদি কেউ সহযোগিতা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় পরিচয় নিবন্ধন আইন আমি বলেছি ধারা 14, এটা তথ্য গোপন করা অথবা বিভ্রান্তিমূলক তথ্য প্রদানের অপরাধে, এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ধারা 15 মোতাবেক যেটা হলো জ্ঞাত সুরে 2টি এনআইডি গ্রহণ করা, এটা একটা অপরাধ এবং এই অপরাধের জন্য আমরা থানা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 4127 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে 15,124 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,436। এ নিয়ে মোট শনাক্ত 3,04,583, সুস্থ 1,93,458 জন। এদিকে বিভাগ অনুযায়ী সর্বোচ্চ আক্রান্ত ঢাকায়, এরপর রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে। ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই ফরিদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সম্রাটের অবৈধ সম্পদের উৎস জানতেই জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। শারমিন ও ফরিদের নামে থাকা সম্পদের তথ্য নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেপ্তার হন গত বছর 6 অক্টোবর। আর 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মামলায়। 17 নভেম্বর সম্রাটের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে অসুস্থ থাকায় দীর্ঘদিন সম্রাটকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি দুদক। গত মঙ্গলবার বেলা 11টা থেকে 3টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে। দুদকের প্রধান কার্যালয়ে 3 সদস্যের একটি টিম জিজ্ঞাসাবাদ করে তাদের। জিজ্ঞাসাবাদ বিষয়ে কথা বলেন সম্রাটের স্ত্রী শারমিন। সম্রাট ও তার পরিবার ষড়যন্ত্রের শিকার বলে দাবি তার। আসলে আমরা ষড়যন্ত্রে পড়ে গেছি, সম্রাটের সাথে সাথে আমরা পুরো ফ্যামিলিটা আমরা শিকার। হ্যাঁ, মনে হচ্ছে তাই শিকার আমরা। পরে এ বিষয়ে দুদক সচিবও কথা বলেন। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষ্য জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। সেই তদন্তের স্বার্থেই আজকে তার বড় ভাই ফরিদ আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সচিব আরও বলেন, নির্মোহ তদন্ত হচ্ছে, দোষীদেরই আনা হবে আইনের আওতায়। মামলার দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্রোহী কবি নজরুলের চেতনায় সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটনের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। জাতীয় কবির 44তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। শ্রদ্ধার ভালোবাসায় কবির স্মৃতি আগলে রাখার পাশাপাশি তার সৃষ্টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। রাসেল খানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ঘুমিয়ে আছেন দ্রোহ ও মমতার কবি কাজী নজরুল ইসলাম। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মুক্তিযুদ্ধ সহ বাঙালির প্রতিটি আন্দোলনে নজরুল প্রেরণার উৎস। আমাদের সকলের দাবি কাজী নজরুল ইসলামের এই যে জাতীয় কবি, এই কথাটি যেন কাগজে পত্রে লিখিত, স্বাক্ষরিত এবং সিল মোহর যুক্ত হয়। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ওনার যে বজ্রকণ্ঠ ওনার লেখনীর মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে। কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। শুধু দ্রোহ নয়, নজরুল চির সাম্যের প্রতীক। সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের বিরুদ্ধে তার দীপিত উচ্চারণকেই বারবার কণ্ঠে ধারণ করছে বাঙালি। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আমাদের মুক্তিযোদ্ধারা সবসময়ই কবি নজরুলের বিভিন্ন গান, কবিতা তাদের দুঃসময়ে, তাদের কঠিনতম সময়ে সবসময় তাদেরকে সেই গানগুলো, কবিতাগুলো অনুপ্রেরণা দিয়েছে। নতুন প্রজন্মের কাছে নজরুল আগুয়ান হওয়ার শপথ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলা সাহিত্য সংস্কৃতির সব শাখায় বিচরণ করা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আজকে কবির এই 44তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা। বাংলা সাহিত্যে তার যে অবদান, কবিতা, গান সবকিছুকে সমৃদ্ধ করার যে সফলতা, সেটি সত্যি বিস্ময়কর। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিনহা হত্যা মামলায় APBN এর 2 সদস্যের জবানবন্দি, শিপ্রার মালপত্রের 2 তালিকা, ওসির ক্ষমা প্রার্থনা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আগামী মাসের 15 তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে দেশের সিনেমা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত আসা যাবে, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, বন্ধ হওয়া সিনেমা হল চালু সহ প্রত্যেক উপজেলায় অন্তত একটি করে প্রেক্ষাগৃহ স্থাপনে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। বিএনপি হত্যার রাজনীতিতে জড়িত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা জনগণের কথা ভাবে না, উল্টো কোভিড পরিস্থিতিতে আন্দোলনের আস্ফালন দেখায়। যে কোভিড-19 মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তা আমি অনুরোধ জানাবো, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপরে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করি কখন খোলা যায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্ম পুলিশ ব্যাটালিয়নের 2 সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুপুর 1টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাদের হাজির করা হয়। এরপর APBN এর SI শাহজাহান ও কনস্টেবল রাজীবকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। এর আগে গতকাল APBN এর আরেক সদস্য কনস্টেবল মোহাম্মদ আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 31 জুলাই টেকনাফের মরিশ বুনিয়ার শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ। সিনহা হত্যার ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের মামলায় 2টি জব্দ তালিকা এবং একটির সঙ্গে অপরটির মিল না থাকায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে রামু থানার ওসি। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিলার হোসাইনের আদালতে ক্ষমা প্রার্থনা করেন তিনি। সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে 29টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ, কিন্তু তালিকা করা হয় 2টি। এর ব্যাখ্যা জানতে আদালত রামু থানার ওসি আবুল খয়েরকে তলব করেন। তিনি হাজির হয়ে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেন এবং কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেন। নারায়ণগঞ্জে কথিত মৃত কিশোরী ফিরে আসা এবং 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহ মামলার সব নথি তলব করেছেন হাইকোর্ট।
এছাড়া মামলাটি তদন্ত কর্মকর্তা শামীম আল মামুনকে 17 সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 4 জুলাই নারায়ণগঞ্জের নিখোঁজ হন এক কিশোরী। এই ঘটনায় অপহরণ মামলায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 2 দফা রিমান্ড শেষে গণধর্ষণ হত্যার দায় স্বীকার করে আসামিরা। এর 51 দিন পর কথিত মৃত কিশোরী ফিরে আসলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রির অভিযোগে 5 জন গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর ভাটারার সাইদনগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল। সেখান থেকে নামি দামি কোম্পানির প্রসাধনী ও মেয়াদের তারিখ বসানোর মেশিন জব্দ করা হয়। সিআইডি বলছে দুবাই সহ বিভিন্ন দেশ থেকে মেয়াদ উত্তীর্ণ সব প্রসাধনীতে এনে বাজারজাত করত চক্রটি। 15 এবং 21 আগস্ট পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগ। রাজধানীর আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শোক দিবসের আলোচনায় বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে। অপর অনুষ্ঠানে উত্তর আওয়ামী লীগের নেতারাও বঙ্গবন্ধু হত্যা এবং 21 আগস্টে গ্রেনেড হামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে এনে সাজা নিশ্চিতের দাবি তোলেন। আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক SM মান্নান কোচি বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাভার ও ধামরাইয়ে আলোচনার সভা ও দোয়া মাহফিল হয়েছে। সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে আলোচনার সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। সভাপতিত্ব করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর ইনামুর রহমান। এদিকে জাতীয় শোক দিবসে আলোচনার সভা ও দোয়া মাহফিল হয়েছে সাভারের কুড়াইলে। এতে সংসদ সদস্য বেনজির আহমেদ ছাড়াও উপজেলা চেয়ারম্যান মুহাদ্দিস হোসেন সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতারণা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমেরিকান আর্মির নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে একটি নাইজেরীয় অপরাধ চক্র এ ধরনের প্রতারণা করছে। এদের সাথে যুক্ত আছে দেশি চক্র। এদের প্রতারণায় সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। দেশের বেশিরভাগ মানুষ এখন তথ্য প্রযুক্তির সাথে কম বেশি যুক্ত। প্রযুক্তির অপব্যবহার আর লোভ অনেককে ঠেলে দিচ্ছে বিপদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকান মেজরের ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করলেই শুরু হয় গল্প। ফেক আইডি থেকে আসে উপহারের প্রলোভন। এরকম প্রলোভনের পরে লাখ লাখ টাকা ক্ষতির ঘটনা আছে। ভুক্তভোগীরা জানান নানাভাবে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা। মার্কিন আর্মি হিসেবে পরিচয় দিয়ে প্রথমে জিমেইলে আমার সঙ্গে কমিউনিকেশন করে। পার্সেলের শিপমেন্টের ডকুমেন্টস পাঠিয়ে দিল, ডকুমেন্টস এবং একটা বক্স পাঠাইলো এবং সে আমাকে বললো যে 1.4 মিলিয়ন এখানে আমি পাঠাইছি। স্যার কাস্টম অফিস থেকে একটা যে মহিলা ফোন দিয়েছিল আর কি, আমি টোটাল 3,73,000 মানে আমার ওগুলো জমা রিসিভ আছে। হ্যাঁ, টাকা দিতে দেরি হলে ভয়ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয় কাস্টমস অফিসারের নাম ভাঙিয়ে। আমি বললাম যে না, এটা আমি কখনো রিসিভ করবো না, কারণ আমি আপনাকে বলছি আগে ছবি দেবেন, সেটা যদি আমার পছন্দ হয় আমি রিসিভ করবো, এছাড়া করবো না। তো আপনি কেন না বলে পাঠাইছেন? এরপরে আমাকে হুমকি দেওয়া শুরু করছে বিভিন্নভাবে। ভুক্তভোগীদের অভিযোগের পর প্রতারকদের ধরতে শুরু হয় অভিযান। সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা জানান তার অভিজ্ঞতার কথা। আমাদের যারা ভিকটিম তারা ম্যাক্সিমাম যে ভুলটা করে বলে যে $2 মিলিয়ন, $3 মিলিয়ন এরকম একটা জিনিস তোমার জন্য আসবে, তো এই লোকটা কেউ সামলাতে পারে না। ক্ষেত্রে দেখা যায় 2বার 3বার করে তার কাছ থেকে টাকা নেওয়া হয়। আমরা একজন ভিকটিম পেয়েছিলাম 21 লক্ষ টাকা পর্যন্ত সে দিয়েছে অলরেডি। এটি একটি আন্তর্জাতিক অপরাধ চক্র বলে জানান এই কর্মকর্তা। যে ম্যাক্সিমামই আছে হলো বেশ কিছু কালো আফ্রিকান যারা নিগ্রো, এবং এটা বিভিন্ন দেশের। মেজরিটি আমরা এই পর্যন্ত পেয়েছি নাইজেরিয়ান। যদি ভিকটিম মেয়ে হয় তাহলে তারা পুরুষ হিসাবেই নিজেকে করে, আবার যদি ভিকটিম যদি পুরুষ হয় তাহলে মহিলা এদিকে দেখাচ্ছে। এবং সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ আহতের ঘটনায় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। সহিংসতায় 2 জন নিহত।
আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণী করতে নাইজেরিয়ার ডাক বিভাগের পক্ষ থেকে একটি স্মারক ডাক টিকিট যৌথভাবে উন্মুক্ত করা হয়েছে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাংলাদেশ ও নাইজেরিয়ার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভিডিও প্রদর্শন করা হয়। জাতির পিতার ত্যাগ, আদর্শ ও সংগ্রামী জীবন সকল মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস বলে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। অনুষ্ঠানে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিউমা বলেন, এ উদ্যোগে দুদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে কোনো হামলা ও ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় আহ্বান জানান তিনি। 15 আগস্ট বর্বর হামলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল বলে উল্লেখ করেন নানক। এ সময় সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, 15 আগস্ট ও 21 আগস্টের হামলা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করাই ছিল মূল লক্ষ্য। চট্টগ্রামে পাসপোর্ট প্রার্থীর সংখ্যা কমেছে। 3 মাসে পাসপোর্টের জন্য আবেদন করেছে মাত্র 13,000। কর্তৃপক্ষ বলছে কোভিড আতঙ্কের কারণে আবেদন কমেছে, তবে আবেদনকারীর সংখ্যা কমলেও কমছে না দুর্ভোগ। রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রবেশমুখে জটলা, ভিতরের অবস্থাও একই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তবে 21 টিভি ক্যামেরা দেখে তৎপরতা বেড়ে গেল দায়িত্বশীলদের। কেউ বা এসছেন আবেদন জমা দিতে, কেউ বা এসছেন পাসপোর্ট নিতে, কিন্তু অপেক্ষার যেন শেষ নেই বললেন ভুক্তভোগীরা। আমার পাসপোর্টে আমার ওয়াইফের নাম একটু সংশোধন করতে হবে। ডেলিভারি স্লিপটা আমি জমা দিছি, এখন আপনার মাইকিং করতেছে, নাম যদি আসে তাহলে আমি ওখানে যাব। জমা দিয়েছিলাম ফেব্রুয়ারির 16 তারিখে, এখন মেসেজ আসছে স্লিপ জমা দিচ্ছে, ডাকবে, এই জন্য অপেক্ষা করতেছি। পদে পদে হয়রানির অভিযোগ করলেন আবেদনকারীরা। প্রায় 10 দিন যাবৎ অনেক হাঁটাহাঁটি করছি, বাট আমাকে ওই পাসপোর্ট রিইস্যু করার সুযোগ দিচ্ছিল না। কোথায় যাবে এখন, আমি নিয়ে রাখবো আর কি, আজ 500 মাস হয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, জনবল সংকট আর অনলাইন পোর্টাল না হওয়ায় চালু করা যাচ্ছে না ই পাসপোর্ট কার্যক্রম। অনলাইন পোর্টাল যখন চালু হবে তখন আমরা এই পাসপোর্ট চট্টগ্রাম এই বিভাগীয় অফিসে আমরা জমা নিতে পারবো। দালাল উচ্ছেদ সহ সেবা প্রার্থীদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান কর্মকর্তারা। বললেন, করোনা আতঙ্কের কারণে পাসপোর্টের আবেদনও কমেছে। এখন স্বাভাবিকভাবে আমরা যে কার্যক্রমের করছি, কিন্তু এখন লোকজনই কিন্তু আগের চেয়ে একটু বাড়লেও স্বাভাবিক কোভিডের কারণে এখন উপস্থিতি একটু কম। দ্রুত পাসপোর্ট পেতে হয়রানি বন্ধ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশে আন্তর্জাতিক মানের KN95 ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন শুরু করেছে স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপারেল প্রমোটার্স। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনা প্রতিষ্ঠান গোল্ডেন ফাউন্ডের সাথে যৌথ উদ্যোগে স্মার্ট স্মাইল নামের এই মাস্ক তৈরি করা হবে, যেখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় উৎপাদন হবে আন্তর্জাতিক মানের মাস্ক। দেশে বাজারজাতের পাশাপাশি রপ্তানিরও পরিকল্পনা আছে প্রতিষ্ঠানের। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল দেশের পুঁজিবাজারে। বেড়েছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 196টির, কমেছে 111টির, আর অপরিবর্তিত রয়েছে 50টি দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 45 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,873 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 907 কোটি 13 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 283টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 166টির, কমেছে 75টির, আর বদলেনি 42টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 26 কোটি 18 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে আন্তর্জাতিক খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় অভিযুক্ত ব্রেটন ট্যারেন্টকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
প্যারোলে মুক্তির কোনো সুযোগ নেই তার। নিউজিল্যান্ডের ইতিহাসে এই ধরনের সাজা এই প্রথম। রায় শেষে বিচারক ট্যারেন্টের অপরাধকে অমানবিক উল্লেখ করেন, তবে কোনো প্রতিক্রিয়া দেখাননি ট্যারেন্ট। স্বস্তি প্রকাশ করেছেন হামলার শিকার ও নিহতের স্বজনরা। রিপোর্ট দুলি মল্লিকের। ছোট্ট শিশুটিকে সেদিন শেষ বিদায় জানাতে পারেননি বাবা। স্বামী আর সন্তান দুজনকে হারিয়েছেন এই নারী। আর সেদিন বাবার মৃত্যু দৃশ্য আজও স্পষ্ট মেয়ের কাছে। My father, the apple of our eyes, Abdel Fattah Qasim. গেল বছরের 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলায় এমন 51 জন প্রাণ হারায়। অভিযুক্ত অস্ট্রেলীয় ব্রেটন ট্যারেন্টের বিচারের চূড়ান্ত শুনানিতে তাই ক্ষোভ ঝরে স্বজনদের কণ্ঠে। Whoever kills one innocent soul, it is as if he has killed the entire mankind. ট্যারেন্টের বিরুদ্ধে 51 জনকে হত্যাসহ আরও 40 জনকে হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। সবগুলো দায় স্বীকার করেন তিনি। রায়ে সর্বোচ্চ সাজা প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বিচারক বলেন, এমন জঘন্য অপরাধের নির্দিষ্ট মেয়াদের সাজা যথেষ্ট নয়। You are sentenced to life imprisonment. I order that you serve the sentences without parole. রায়ে প্রতিক্রিয়াহীন ছিলেন ট্যারেন্ট, এমনকি ছিল না কোনো অনুশোচনাও। তবে স্বস্তি জানান নিহতের স্বজনরা। বলেন, ঘৃণা, সাম্প্রদায়িকতা আর বর্ণবিদ্বেষের কোনো স্থান নেই এদেশে। প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন উগ্রবাদের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রশংসা করেন। Over the past few days. গেল বছর ক্রাইস্ট চার্চে প্রথম নূর মসজিদ ও পরে লিনুড মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায় 28 বছর বয়সী ট্যারেন্ট। পুরো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারও করে সে। পরে স্বীকার করে 2টি নয় 3টি মসজিদে হামলার ইচ্ছে ছিল তার। শুধু তাই নয়, প্রতিটি মসজিদ পুড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল। দুলি মল্লিক, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ আহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্য শহরেও। নতুন করে সহিংসতায় নিহত হয়েছে আরও 2 জন। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যেই চলছে রিপাবলিকানদের ভার্চুয়াল সম্মেলন। স্থানীয় সময় গেল রোববার পুলিশ কর্মকর্তা রুস্তেম সেস্কি জ্যাকবকে পেছন দিক থেকে 7 বার গুলি করে। এতে আহত হন জ্যাকব বেসনক। এরপরই বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে উইসকনসিন। তৃতীয় রাতেও জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভে নামে মানুষ। কেনোসার শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় 2 জন, আহত হয়েছে 1 জন। এরই মধ্যে এইসব ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। উইসকনসিনের ঘটনায় বিক্ষোভ হয়েছে সিনোসেটার সহ বিভিন্ন অঙ্গরাজ্যে। চলমান এই পরিস্থিতির মধ্যেই তৃতীয় দিনের মতো শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা বাছে রিপাবলিকান পার্টির সম্মেলন। লকডাউন শিথিলের পর ইতালি, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতে ফের দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। ভারতে 24 ঘন্টায় আবারও আক্রান্তের সংখ্যা রেকর্ড 76,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছে 8,29,000 ও আক্রান্ত 2,43,00,000 ছাড়িয়েছে। ইউরোপের দেশগুলোতে লকডাউন শিথিলের কয়েক মাসের মধ্যে আবারও সংক্রমণ তীব্র হচ্ছে। একদিনে আক্রান্ত ইতালিতে 1,300, জার্মানিতে 1,500, নিউজিল্যান্ডেও নতুন করে 7 জন আক্রান্ত হয়েছে। গাজা উপত্যকায় নতুন করে 2 জন মারা গেছে। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ব ব্যাংক, সৌদি স্বাস্থ্য কাউন্সিল ও নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা বলছে, স্থূলকায়ে মানুষের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি 50% বেশি এবং তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতাও কম হবে। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লকডাউনে অলস সময় নয়, অনলাইনে কোচের পরামর্শে চলেছে অনুশীলন, বললেন আফিফ। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের অনুমতি, হচ্ছে না জেডিসি পরীক্ষাও। মুজিব বর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। গ্রামীণ জীবনমান উন্নয়নের অঙ্গীকার। করোনার ভুয়া রিপোর্ট, সাবরিনা সহ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু।
ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার সম্রাটের অবৈধ সম্পদের উৎস জানতে চায় দুদক, স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ। এবং ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।